আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আপনাদের সঙ্গে জিও পলিটিক্স নিয়ে একটা নতুন এপিসোড। এই এপিসোডে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই একটি লাইক করে আমার যে ভিডিও সেই ভিডিওর মধ্যে একটা সুন্দর মন্তব্য, সুন্দর কমেন্ট, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, সেই হাজির হওয়ার বিষয়টা হচ্ছে যে বর্তমানে চায়না, আমেরিকা এবং ভারত, এই তিনটে দেশ সম্পর্কে না বললেই নয়। আপনারা জানেন জিও পলিটিক্সের সবচাইতে অর্থশীল যে দেশ, সেই দেশ হচ্ছে আমেরিকা। এবং সেই আমেরিকার সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী রাশিয়া, তারা দিনের পর দিন একটা না একটা ট্যারিফ লাগিয়ে আজকে রাশিয়ার সঙ্গে একটা অর্থনৈতিক যুদ্ধ জারি রেখেছে। ঠিক অনুরূপভাবে ভারত এবং চায়নার সঙ্গেও আমেরিকা সমানভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে চায়না, আমেরিকা, রাশিয়া, ভারত, এই ধরনের যে দেশগুলো আছে, মোটামুটি ভাবে যারা শক্তিশালী দেশ, এই শক্তিশালী দেশগুলো এখন সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি একদিকে আমেরিকা তার যে সমস্ত দেশগুলো আমেরিকার পক্ষে আছে এবং রাশিয়ার পক্ষ নিয়ে ভারত, চায়না থেকে শুরু করে এই ধরনের দেশগুলো একটা পক্ষে নিয়ে বর্তমানে ডলারের যে মান সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা মার্কেট আছে, সেই ডলারের বিকল্প কিভাবে রুপি বা কোনো একটা কারেন্সি নতুন করে চালু করা যায়, সেই বিষয় নিয়ে একটা ব্রিক্স নামে একটা নতুন কারেন্সি চালু করার চেষ্টা চলছে এবং একটা ব্রিক্স নামে একটা কারেন্সি অলরেডি আছে। তো আপনারা সকলেই জানেন যে আমেরিকা যখন প্রথম ডলারের সঙ্গে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল, মানে ডলার একদিকে এবং একদিকে স্বর্ণ, অর্থাৎ আপনারা জানেন স্বর্ণ হচ্ছে গডস মানি। এই স্বর্ণের বিকল্প নেই। এই স্বর্ণ কেউ ইচ্ছা করলেই তৈরি করতে পারবে না। আজকে যদি বলে কোনো, সাপোজ মনে করুন বাংলাদেশ যদি বলে যে বাংলাদেশে এত পরিমাণে স্বর্ণ আছে যা গোটা বিশ্বের স্বর্ণের অর্ধেক স্বর্ণ বাংলাদেশে পাওয়া গেছে, এটা নিশ্চয়ই কেউ বিশ্বাস করবে না। কেননা স্বর্ণের যে খনি, সেই স্বর্ণের খনির খোঁজ বা কি পরিমাণে মজুদ আছে বা কি পরিমাণে খনি থেকে উত্তোলিত হচ্ছে, এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি ভাবে আন্তর্জাতিক যে সিস্টেম, সেখান থেকে আমরা অলরেডি জানি। বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে স্বর্ণ কালেক্ট করে, অর্থাৎ স্বর্ণ কেনে। এইরকম পরিস্থিতিতে ভারতও কিন্তু স্বর্ণ কেনে। এবার স্বর্ণ বিক্রি করে কারা? স্বর্ণ বিক্রি করে যেমন সৌদি আরবে স্বর্ণের খনি আছে, স্বর্ণের খনি আছে আমেরিকায়, স্বর্ণের খনি আছে বর্তমানে আপনারা জানেন চায়নাতে। এরা কি করছে? স্বর্ণগুলো যেভাবে উত্তোলন করছে, সেই স্বর্ণগুলো পুনরায় আবার তারা বিভিন্ন মার্কেটে বিক্রি করে এবং প্রয়োজনে তারা নিজের যে ভল্ট আছে সে ভল্টে মজুত রাখে। এইরকম পরিস্থিতিতে চায়নার সঙ্গে আমেরিকার যে মেন যে মতবিরোধ, আপনাদেরকে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। মেন যে মতবিরোধ, সেই মতবিরোধের কারণে চায়নার উপরে সরাসরি তো আর আমেরিকা যুদ্ধ করতে যায় না কারোর সঙ্গে। আগে যেমন ছিল ভারতবর্ষকে দখল করেছে ব্রিটিশরা, অর্থাৎ ইংরেজরা, আপনারা জানেন ইংল্যান্ড। তো একটা সময়ে রাশিয়া কারণ না কারণ অধীনস্থ ছিল, আমেরিকাও কারণ না কারো অধীনস্থ ছিল, সৌদি আরবও ছিল। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন দেশ তারা আক্রমণ করে যুদ্ধ করে সেই দেশ আমার বলে রাজাকে বন্দি করে বলতো যে দেশ আমার, এরকম একটা সিস্টেম ছিল একটা সময়। কিন্তু এখন তো আর ইচ্ছা করলেই তো আমি বাংলাদেশকে বলতে পারি না, মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই বলতে পারে না যে আমি বাংলাদেশটাকে দখল করে নিলাম। কেননা বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। কিভাবে দখল করবে? এটা গণতান্ত্রিক একটা দেশ, দেশের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে থেকে আমরা নির্বাচন করি, নির্বাচনের মধ্যে আমরা নেতা ঠিক করি।
এটা তো জনগণের দ্বারা দেশ চলে। এটা কিভাবে ইচ্ছা করলেই ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছা করলেই ভারত থেকে গিয়ে বাংলাদেশকে দখল করতে পারবে না। এই বর্তমানে যে গোটা বিশ্বের যে সিস্টেমে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা যেহেতু তার অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে প্রভাবশালী, যে কথাটা বলছিলাম, অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী এবং সারা বিশ্বে তারা নিয়ন্ত্রণ করে রাখে। এইরকম পরিস্থিতিতে নিয়ন্ত্রণ তো ইচ্ছা করলেই হয় না। আমি বললাম যে আজ থেকে আমি ভারতবর্ষটা নিয়ন্ত্রণ করে রাখবো, একটা গণতান্ত্রিক কনস্টিটিউশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলাম, ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছা করলে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারি না। সে আমি যদি বলি যে বাংলাদেশকে আমি নিয়ন্ত্রণ করব, বাংলাদেশ বলবে যে তোমার কি আছে ভাই, তুমি কি দিয়ে আমার দেশকে নিয়ন্ত্রণ করবা? যুদ্ধ বিমান দিয়ে নিয়ন্ত্রণ করবা? কবে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করে তাদেরকে একটা জেতার একটা পজিশন করে ছিল, সেই সময় আর আজকের দিনের সময় অনেক ডিফারেন্স। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখতে যাওয়া যায় যে কি করা যায়, এই পরিস্থিতিতে আমরা কোন পজিশনে দাঁড়াবো, কোন পজিশনে যাব, এইরকম পরিস্থিতি যদি আমরা দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস খুব জলের মতো পরিষ্কার যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে আমেরিকা সবসময়কার জন্য কোনো না কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে। সেটা কিন্তু লিখিত না, অলিখিত। ব্যাকপথে দেখা গেল, সাপোজ মনে করেন এখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, তো স্বাভাবিকভাবে বলবে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, এখানে তো আমেরিকার কোনো ইন্টারফেয়ার নাই। আবার যদি বলা যায় যে আপনারা জানেন ইসরায়েল এবং প্যালেস্তাইনের সঙ্গে দীর্ঘদিনে একটা যুদ্ধ, এবং যে যুদ্ধে প্রায় ধ্বংসাবেশ, সেখানেও কোনো না কোনো পরিস্থিতিতে আছে। আপনারা জানেন সৌদি আরব কোনো না কোনো ভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে। যদি বলা যায় যে আমেরিকার এত ক্ষমতা, আমেরিকা কিভাবে নিয়ন্ত্রণ করে, কেউ বিশ্বাস করতে চাইবে না। আবার যদি বলা যায় যে আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে আমেরিকা নিয়ন্ত্রণ করছে, আপনারা চমকে উঠবেন, এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আবার যদি বলা যায় যে হ্যাঁ, ভারত বর্তমানে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, এটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আবার যদি বলা যায় যে বাংলাদেশের অনেক মানুষ, অনেক ইন্টেলিজেন্ট, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা ছোঁ পেতে বসে আছে আমেরিকার মানে মদত দেওয়ার জন্য। হ্যাঁ, সম্ভব। এইটাই হচ্ছে, যেমন একটা সময় আপনারা জানবেন রাজার রাজত্ব যখন ছিল, সেই সময়কার একটা আপনাদের গল্প বললে ভালো বুঝতে পারবেন। রাজরাজত্ব যখন ছিল তখন সুন্দরী সুন্দরী মহিলা, সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করা হতো। কিভাবে ব্যবহার করা হতো? তাদেরকে বলা হতো বিষকন্যা, তাদের নাম দেওয়া হতো বিষকন্যা। তো তাদের রূপ আছে, যৌবন আছে, তাদের যে কোনো মানুষকে ইমপ্রেস করার মতো কন্ডিশন আছে। সাপোজ মনে করেন বাংলাদেশের একটা বিষকন্যা নামক একটা ট্র্যাজেডি একটা তৈরি করেছে। সাপোজ মনে করুন বর্তমান যে উপদেষ্টামূলক সরকার আছে তারা, সেখানে তারা বলল যে যেভাবেই হোক ভারতের একদম মেইন জায়গাতে থেকে খবরগুলো নিয়ে আসতে হবে। তারা দেখা গেল বিভিন্ন যে সমস্ত ব্যবসা, বড় বড় ব্যবসা যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করলো, ফার্স্ট টাইম ঢুকলো, ঢোকার পরে সেখানে থাকলো, তাদের যেহেতু সেই রকমভাবে তাদের ট্রেনিং দেওয়া আছে, সেই রকম তাদের দেখতে চেহারা, এবং এই বিষকন্যাদেরকে তারা গোপন কোনো কিছু রিপোর্ট। আপনারা জানেন কিছুদিন আগে কলকাতার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হয়েছিল, এই যে টার্ম চলছে তার আগের টার্মে। কেন করা হয়েছিল? না তো দেশীয় কোনো বিষয় সে বিদেশিদের হাতে গোপন কোনো কিছু তুলে দিয়েছে এই অভিযোগে। যদিও এই অভিযোগ কতটা সত্য সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো ধোঁয়াশা আছে, কিন্তু এই বিষয় নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা সেই সময়তে দেখেছিলাম গত টার্মে। তো যাই হোক, আজকে যেহেতু
জিও পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, তাই দেশীয় বিষয় নিয়ে তো থাকবেই, তার সঙ্গে আজকে জিও পলিটিক্স নিয়েই আলোচনা হবে। তো আমেরিকা বর্তমানে যুদ্ধ সরাসরি করে না, আমেরিকা যুদ্ধ করায়। এটা হচ্ছে আমেরিকার পাওয়ার অফ ট্র্যাজেডি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমি যেটা ফার্স্ট টাইম আপনাদের বলেছিলাম, যে ভারতবর্ষ, চাইনা, রাশিয়া এরা একটা সঙ্গে থেকে একটা সময় আপনারা দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী আহ, যিনি নরেন্দ্র মোদী মহাশয়, তিনি একটা সময় বারবার কথায় কথায় বলতেন মাই বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পও বলতো যে ভারতের প্রাইম মিনিস্টার হচ্ছে গোটা বিশ্বের সবচাইতে ভালো মানুষ, সে আমার সবচাইতে কলিজার বন্ধু, তাকে আমি এই বুকের ভিতরে জায়গা দিয়ে রেখেছি, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা বলতো। কিন্তু রিসেন্ট একটা ঘটনা, যেটা ওই আমেরিকার পণ্য ইন্ডিয়াতে আসা বা ইন্ডিয়ার পণ্য আমেরিকাতে যাওয়া, এখন ঘটনা হচ্ছে এই বিশ্ব ইকোনমি সিস্টেমটা আগে বুঝতে হবে। বিশ্ব ইকোনমিটা কোন সিস্টেমে চলছে? বিশ্ব ইকোনমিটা চলছে যে সিস্টেমে, সেটা হচ্ছে পুঁজি এবং পুঁজিবাদ, মানে পুঁজিপতিদের নিয়েই এই সারা পৃথিবীর ইকোনমিটা চলছে। তো সেই জায়গায় থেকে ভারত থেকে যে সমস্ত পণ্যগুলো যাচ্ছে, সেই পণ্যগুলো আমেরিকার বাজারে যাচ্ছে। আমেরিকা বললো যে তোমার যে বাজারে এই মালগুলো যদি বিক্রি করো, সেখানে আমার 20% ট্যাক্স লাগবে। আমেরিকা থেকে যে মালগুলো আসছে সেই মালগুলো বললো 20% ট্যাক্স লাগবে। এখন মজার বিষয় হচ্ছে, এইরকম ভাবে বেস্ট ফ্রেন্ড থাকতে থাকতে মোদিজিকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তো এত যেহেতু কাছের বন্ধু হয়ে গেছি, তো আমার এখানে দুগ্ধজাত কিছু পণ্য আছে যেগুলো আমি ভারতের মার্কেটে বেচতে চাইছি। তো স্বাভাবিকভাবে মোদিজি বললো যে আমার ওখানে তো দুগ্ধজাত যে আপনারা যে মালটা দিতে চাইছেন সেই মালটা তো আমার ওখানে আছে, আমার তো প্রয়োজন নাই। এইখানে সমস্যাটা শুরু হলো। বললো যে আপনি যেহেতু আমার এখানে মার্কেটিং করার জন্য এই সমস্ত মালগুলো বিক্রি করছেন, তা আমার দুটো ড্যামেজ মাল বিক্রি করে দিতে পারবেন না? মানে আমরা যারা সচরাচর ব্যবসা করি সেই হিসাবে আপনাদের বলছি, যে আপনাকে যদি বলা যায় যে আপনি তো আমার কাছ থেকে এই মালগুলো নিচ্ছেন, অনেক সময় তো আপনারা যারা দোকানদার আছেন তাদেরকেও আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বললো যে আপনি তো 7 আপ পেপসি এগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে প্রতি মাসে আমাদের এখান থেকে আহ, মোটামুটি 1000 বোতল মতো জলের বোতল 1/2 লিটার আপনাকে বেচতে হবে। তো স্বাভাবিকভাবে এই একটা 1/2 লিটার জলের বোতল দেখা গেল খোলা মার্কেটে আপনি 5 টাকাতে কিনতে পাচ্ছেন, সে দেখা গেল 6 টাকা লাগবে। তাই যেহেতু সে ফ্রিজ দিছে, সে অন্যান্য কোনো কিছু দিয়েছে, তাই তার একটা মানে আধিপত্য কাজ করে। স্বাভাবিকভাবে অনেক দোকানদার বলে ঠিক আছে দেন, 1 টাকা করে, লস হচ্ছে কি করা যাবে, তবে লস হচ্ছে। ঠিক এইরকম ভাবেই আমেরিকা ভারতকে বলল যে তোমার মার্কেটে আমি দুগ্ধজাত কয়েকটা পণ্য বিক্রি করি। তখন বললো যে না, আমি দুগ্ধজাত পণ্য আমি নেব না। ভারত তখন বললো যে ভারত তুমি যদি দুগ্ধজাত পণ্য না নাও, ঠিক আছে আমি ওখানে না ইয়ে করবো না, তো রাশিয়ার সঙ্গে তুমি যে তেল কিনছো সে তেলটা তুমি রাশিয়ার সঙ্গে না কিনে সৌদি আরব থেকে কেনো। বললো কেন আমি সৌদি আরব থেকে কিনতে যাব? সৌদি আরবে কিনতে গেলে ডলারে কিনতে হচ্ছে, সেখানে আমার দাম বেশি পড়ে যাচ্ছে। আমি রাশিয়া থেকে কিনলে আমি চায়নার মাধ্যম দিয়ে আমি ওদিক থেকে, বলে চায়নার মাধ্যম দিয়ে ইয়ে হলে তো চায়না ইনকাম করছে। এই জায়গাটাতে সবচাইতে মজার বিষয়, ঠিক এই জায়গাটাই সবচাইতে মজার বিষয়। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ঠিক এই জায়গা থেকে আগামীকালকে অবশ্যই আপনাদের সামনে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেন, কেননা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধু, শুধু ভালোবাসা লাগে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার থটস অফ সানারুল চ্যানেলের সঙ্গে সব সময় সঙ্গে থাকুন। বাই বাই।